বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান পথে পথে সিক্ত গণমানুষের ভালোবাসায় অংশ নেবেন বৃক্ষরোপণ, খাল খনন এবং জনসভায়। উন্নয়নের ইতিবাচক ঘোষণার অপেক্ষা। পানি নামার পর স্পষ্ট কক্সবাজারের ৭ উপজেলার ক্ষয়ক্ষতি, রামতে পাহাড়ি ঢলে ব্যবসায়ের মৃত্যু, ঘের রক্ষায় স্লুইস গেট বন্ধ রাখায় দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা আইআরজিসির, হরমুজ প্রণালী বন্ধ, তেহরানের দাবি নাকচ ওয়াশিংটনের। এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালের মঞ্চে ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, পরেরটা দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ইংল্যান্ড। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বরিশালের গৌরনদীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে তিনি। সকালে 6:30টায় গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বরিশালের দিনের শুরুতেই গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন সরকার প্রধান। সেখানে ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে অংশ নেবেন জেলা সদরের 30 গোডাউন বদ্ধভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে অবহেলিত দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও শিল্পায়নের বিভিন্ন দীর্ঘমেয়াদী দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক ঘোষণার অপেক্ষায় বরিশালবাসী। গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী ইমরুল হাসান এবং বরিশাল শহরে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি শুরুতেই যাচ্ছে ইমরুল হাসানের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বরিশালে এসে পৌঁছেছেন। বরিশালের গৌরনদীতে উনি এই মুহূর্তে বৃক্ষরোপণ যে কর্মসূচি সেটি উদ্বোধন করবেন। সরিকল বাটাজোর খালের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বরিশালে এই সফরে এসেছেন। প্রথম কর্মসূচি এই গৌরনদীতে, এখানে দুটি প্রোগ্রাম রয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির পরে বাটাজোর বাজারে একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। আমরা চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, আজকে আপনাদের এখানে জনসভা নেই। আমি 2004-এ এই এলাকায় কিন্তু আমি এসেছিলাম, মনে আছে? হয়তো অনেকের সাথে সেদিন দেখা হয়েছিল। তা আজকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বহু বছর পরে এসেছি। আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন, নির্বাচনের আগে আমরা কিন্তু বলেছিলাম যে সারা বাংলাদেশে আমরা অনেকগুলো কাজের মধ্যে মূল দুটো কাজ করতে চাই। একটা হচ্ছে এই খাল খনন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু করেছিলেন। আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ সারা বাংলাদেশে, এটাও শহীদ জিয়া শুরু করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়াও এই কর্মসূচি চালু রেখেছিলেন। এই কর্মসূচি আমরা আবার ইনশাল্লাহ বাংলাদেশে চালু করেছি। সেই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আজকে এখানে আমি এসেছি। এখানে বৃক্ষরোপণ আমরা করব। তবে এই যে বৃক্ষরোপণ করব, আমি আসার সময় রাস্তায় দেখলাম অনেকগুলো মানুষ রাস্তার দুই ধারে অনেকগুলো গাছের চারা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কেউ কেউ রোপণ করেছেন, কেউ কেউ রোপণ করবেন। যেই চারাগুলো রোপণ হয়নি, আমি খেয়াল করে দেখলাম অনেকে চারা যে মাটিটা থাকে সেই মাটিটা একটা পলিথিন দিয়ে পেঁচানো থাকে, কিন্তু পলিথিনটা শুদ্ধ গর্তের মধ্যে দিয়ে দিয়েছে। তো পলিথিনটা শুদ্ধ যদি গর্তের মধ্যে আপনারা দিয়ে দেন, তাহলে তো জানেন যে গাছটা নষ্ট হয়ে যাবে। তো যারা যারা এই কাজটা করেছেন, দয়া করে সকলে ওই পলিথিনটা খুলে নিয়ে মাটি সহ গাছটা মাটিতে রোপণ করুন, নাহলে তো গাছটা বৃক্ষরোপণ আমাদের গাছটা মরে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? সেই জন্য সকলকে আমাদেরকে যত্ন সহকারে এই কাজটি করতে হবে। এবং এই যে দেখেন বর্ষাকালে বৃষ্টি হয়, আচ্ছা ভাই আগে ডাক দেওয়া শেষ করে তারপরে স্লোগান দেয়। এখন না, আসবে আসবে। এখন এই যে দেখেন
আমরা দেখেছি যে দেখেন চট্টগ্রাম অঞ্চলের দিকে প্রায় 5টি জেলাতে অনেক বৃষ্টিপাত হয়েছে, তার আগে আবার বৃষ্টিপাত ছিল না বেশ অনেকদিন, তাই না? বৃষ্টি এই যে হচ্ছে, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল না বৃষ্টির, এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়। এই যে আবহাওয়ার এই বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতেই আবহাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে এই কারণ যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না, পরে এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই, এবং সে কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশীয় নেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই, এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে প্রায় এখানে 2000 গাছের চারা রোপণ করা হবে। যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজে এই গাছটা যাতে আপনারা আজকে রোপণ করবেন, এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। কাজে যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে। কারণ এই গাছটি যদি বড় হয় আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন। এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটি গরমকালে যখন গাছটি বড় হবে, গরমকালে যখন বাতাস হবে গাছটিতে, সেই বাতাসের যে শান্তির স্পর্শ বাতাস, সেটিও আপনি পাবেন। কাজেই আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। আসুন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমি আমার চারাটি রোপণ করছি। যারা যারা এখনো রোপণ করেননি তাদের অনুরোধ করব, কিন্তু মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটির যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে ওঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট, বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে, দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আসুন আল্লাহ দেওয়া এই নিয়ামত, এই আনন্দটি আমরা আজকে সকলে ভাগ করে নিই। হ্যাঁ, আপনারা আজকে যারা 2500, 2000 না, এখানে 2500 গাছ রোপণ করা হবে, যারা 2500 গাছের চারা রোপণ করবেন তাদের সকলকে আমি অনুরোধ করবো, আসুন সুন্দরভাবে আমরা চারাটি রোপণ করে আমরা একসাথে আজকে 2500 চারা রোপণ করি আগামী 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, বৃক্ষরোপণ উপলক্ষে একটা সুন্দর স্লোগান আমরা তৈরি করেছি, বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে, বৃক্ষরোপণে জোরে, বৃক্ষরোপণে সবার আগে হলো না, আরো জোরে বলতে হবে, বৃক্ষরোপণে সবার আগে।
আসেন বিসমিল্লাহ বলে আমরা গাছের চারাটি রোপণ করি। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য শেষে এখন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন। উনি নিজে একটি গাছ রোপণ করছেন, সাথে রয়েছেন তথ্যমন্ত্রী, এই এলাকা নির্বাচিত এমপি জহিরুদ্দিন স্বপন এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুজ্জামান। প্রধানমন্ত্রী গাছের চারাটি রোপণ করছেন। আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এই খালের দুই পাশে আজকে একসাথে ২৫০০ গাছ রোপণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী যেটি উদ্বোধন করলেন, এই বাটাজোড়ে আরও একটি কর্মসূচি রয়েছে, অর্থাৎ গৌর নদীতে আরও একটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণের পরে। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উনি এখানে উদ্বোধন করবেন। এরপর উনি চলে যাবেন বরিশাল শহরে। বরিশাল সদরে দুটি প্রোগ্রাম রয়েছে, সেখানেও একটি বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এবং বিকেলে তার সাংগঠনিক একটি সভা রয়েছে, যেখানে বরিশাল বৃহত্তর বরিশালের বিভিন্ন জেলার যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে মতবিনিময় অংশ নেবেন। সেটি অবশ্য রুদ্ধদ্বার একটি বৈঠক, সাংগঠনিক অবস্থা নিয়ে সেখানে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ একটি চারা রোপণ করেছেন ইতিমধ্যে, আরও একটি চারা উনি রোপণ করছেন, সেটি নিম গাছের চারা। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। পাশাপাশি এই খাল পাড়ে এই খালটি পুনঃখনন করা হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল বাটাজোর যে খাল পুনঃখনন করা হয়েছে তার পাশে একই সঙ্গে ২৫০০ বৃক্ষরোপণ হয়ে গেল। এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের শুরুতে তিনি যে বক্তব্য দেন, সেই বক্তব্য তিনি বলেন যে শুধু গাছ লাগলেই হবে না, সেই গাছকে যত্ন নিতে হবে। অর্থাৎ একটি শিশু ভূমিষ্ঠ হলেই তার পিতা মাতার দায়িত্ব শেষ হয়ে যায়। তাকে লালন পালন থেকে শুরু করে বড় করা, সেটি যেমন এই গাছ শুধু লাগালেই হবে না, সেই গাছকে বড় করতে হবে, সেই বিষয়টি উল্লেখ করেন। এবং এখানে বরিশালের গৌর নদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী তার বরিশাল সফরের যাত্রা শুরু করলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্য প্রসঙ্গ, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় দিশেহারা লাখো মানুষ। এর মধ্যে কক্সবাজারের আমতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃষ্টি না হওয়ায় কক্সবাজারের ৭ উপজেলা থেকে নেমেছে বন্যার পানি, ফুটে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও পানিবন্দী চকরিয়া, পেকুরায় ও মাতামুহুরীর বেশ কিছু এলাকায় পানি কমতে থাকায় রাঙামাটি, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জোড়াইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও আশ্রয় কেন্দ্রে আছেন ১৫০০ মানুষ। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সড়ক থেকে পানি নেমে গেলেও এখনও বিচ্ছিন্ন সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দীঘিনালায় ছোট মেরুং ইউনিয়ন থেকে পানি নেমেছে। এদিকে ৪ দিন ধরে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী তলিয়ে আছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারের চকরিয়া আছেন সহকর্মী বুলবুল রেজা ও রামুতে আছেন রিপোর্টার সুজউদ্দিন রুবেল। শুরুতেই যাচ্ছি বুলবুল রেজার কাছে। বুলবুল, স্বস্তির খবর হচ্ছে এই মুহূর্তে কক্সবাজারের কোথাও বৃষ্টি নেই। গতকাল বিকেল থেকেই বৃষ্টি থেমে গেছে এবং তারপর থেকেই কিন্তু বন্যার যে পানি সেটি নামতে শুরু করেছে। আমি এই মুহূর্তে চকরিয়ার যে মাতামুহুরী নদীটি রয়েছে সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এই নদীটির যে পানির লেভেল অর্থাৎ সেটি কিন্তু 12 থেকে 13 ফিট নিচে নেমে গেছে। আমরা কিছুক্ষণ আগেই পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন মাতামুহুরী নদীর যে চিরিঙ্গা পয়েন্ট রয়েছে কক্সবাজারে, সেখানে পানির যে বিপদসীমা সেটি থেকে কিন্তু 2 থেকে 3 ফিট নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বাঁকখালী পয়েন্টে বিপদসীমা 5.75, সেটি কমে
3.4.48 নেমে এসেছে, অর্থাৎ বিপদসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং অনেক এলাকা থেকেই কিন্তু বন্যা কবলিত যেসব এলাকা ছিল সেখান থেকে পানি কিন্তু নামতে শুরু করেছে এবং অনেক যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা বাড়ি ফিরতে শুরু করেছে। জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছিলাম একটু আগে, তিনি জানিয়েছেন যে যেহেতু বৃষ্টি নেই, এই যে বর্তমান পরিস্থিতি সেটি যদি অব্যাহত থাকে তাহলে 2-1 দিনের মধ্যেই যেসব এলাকায় পানি ঢুকেছিল সেই পানি কিন্তু নেমে যাবে এবং ধীরে ধীরে পানি নামতেও শুরু করেছে। তিনি বলেছেন যে সব জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তিনি আরও বলেছেন যে এখন পর্যন্ত 50 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কক্সবাজার জেলার জন্য, 450 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। অর্থাৎ পরিস্থিতি এখন অনেকটাই ভালো বলা চলে। স্বস্তিতে আছেন এলাকার যারা বন্যা দুর্গত, তারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন। যারা আত্মীয় স্বজনের বাড়িতে ছিলেন তারাও বাড়িতে ফিরতে শুরু করেছেন। তো আমাদের আরেক সহকর্মী সুজাউদ্দিন রুবেল রয়েছেন কক্সবাজার জেলার রামু উপজেলায়, সেখানকার সবশেষ খবর জানবো তার কাছ থেকে। কক্সবাজারে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 24 মিলিমিটার। যদি আমরা বলতে যাই, আবহাওয়া অফিস যে তথ্য বলছে, গত এক সপ্তাহে কক্সবাজারে প্রতিদিন 240, 200, 100, 59, 170 এই ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু আজকে গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত মাত্র 24 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি যে নদীর পানি সেটি অনেকাংশে কমেছে। তবে মানুষের দুর্ভোগ বেড়েছে। আমরা এখন যদি দেখাতে চাই, যেখানে রামুর পূর্ব মুক্তাকুর এইসব এলাকায় মানুষ কিন্তু গত 5-6 দিন ডুবে ছিল। সেই ডুবে থাকা মানুষগুলো কিন্তু কি পরিমাণ দুর্ভোগে বা খাদ্য সংকটে রয়েছে এই দীর্ঘ সারি দেখলে আসলে বোঝা যায়। তারা সবাই এখন লাইনে দাঁড়িয়েছে শুধুমাত্র শুকনো খাবার যে ত্রাণ, বিজিবি আজকে এখানে ত্রাণ সহায়তা দিচ্ছে, সেজন্য তারা সকাল থেকে এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র কখন ত্রাণ পৌঁছাবে এবং তাদের সেই ত্রাণ নিয়ে আসলে তারা স্ব গন্তব্যে যাবে, রান্না করবে, খাবে দাবে, সেই বিষয়ের জন্য। আমরা লক্ষ্য করছি এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে গত 5 দিন ধরে তারা যে নদীর পানি, পাহাড়ি ঢলের যে পানি ছিল সেই পানিতে ডুবেছিল। সেই ডুবে থাকা মানুষজনগুলো কিন্তু চরম খাদ্য সংকট বা বিশুদ্ধ পানির সংকটে ছিলেন, সেই বিষয়টি বলেছে। অনেকে আহত হয়েছেন, আবার অনেকের যে ক্ষেত খামার ছিল সেটি তলিয়ে গেছে, আবার অনেকের যে বাড়িঘর ছিল সেই বাড়িঘর ভেঙে গেছে। সেই চরম কষ্ট আমরা এখানে লক্ষ্য করছি। মানুষগুলোর চেহারা আসলে দেখলে তখনই বোঝা যাচ্ছে কত অসহায় মানুষগুলো। সেই অসহায় মানুষগুলোর পাশে এখন বিজিবি সহায়তা নিয়ে এসেছে। এখানে আজকে সারাদিন কক্সবাজার এবং বান্দরবনে 500 পরিবারকে তারা যে শুকনো খাবার, চাল, ডাল, তেল থেকে শুরু করে যে ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী তারা স্থানীয় যারা বন্যার্ত রয়েছে, দুর্গত রয়েছে তাদের কাছে দিবেন বলে আমরা জেনেছি। গতকাল টেকনাফেও প্রায় 200 পরিবারকে বিজিবির পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে। আজকেও বান্দরবনের ঘুমদুম এবং কক্সবাজারের বিভিন্ন বন্যার্ত এলাকায় 500 পরিবারকে তারা খাদ্য সহায়তা দিবেন, সেই বিষয়টি বলছে। তবে আমরা যেটি লক্ষ্য করছি, গত 5-6 দিন ধরে কিন্তু মানুষ যেহেতু চরম দুর্ভোগে ছিল, তখন কিন্তু তাদেরকে সহায়তার পরিমাণটা অনেক কম ছিল। কিন্তু এখন কিন্তু গতকাল থেকে কিন্তু খাদ্য সহায়তা যে ত্রাণ বিতরণ যে কার্যক্রম সেটি কিন্তু বেড়েছে। বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে, রাজনৈতিক দল থেকে শুরু করে, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা সবাই একযোগে কিন্তু বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে এবং বন্যার্তদের যে দুঃখ দুর্দশা কিছুটাও কমানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী প্রাত্যপ্রতিম বিশ্বাসের কাছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে আমরা আবারও দেখছি মহাসড়কের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আসলে গত 2 দিন আগে কিন্তু এই জায়গাটিতে পানি নেমে গেলেও আসলে গতকাল রাত থেকে মুষলধারে বর্ষণ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সেই টানা বর্ষণের কারণেই আবারও কিন্তু এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই যে চন্দনাইশ অংশ রয়েছে এই গুরুত্বপূর্ণ অংশটি দিয়ে কিন্তু আমরা মহাসড়কের উপর দিয়ে আবার দেখছি কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। সে কারণে যারা এই এলাকার মানুষজন রয়েছে কিংবা এই পথ দিয়ে
যাতায়াত করছেন গাড়ি চলাচলও আমরা দেখছি বিঘ্ন ঘটছে, আস্তে আস্তে কিন্তু গাড়িগুলো পার হচ্ছে, আবার বিভিন্ন সময় পানি বেশি থাকার কারণেও কিন্তু মাঝে মাঝে গাড়ি চলাচল থেমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা দেখছি গত 8 থেকে 9 দিন ধরে চট্টগ্রামের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এই চন্দনাইশ এলাকার মানুষ যেরকম পানিবন্দী অবস্থায় রয়েছে, তেমনি সাতকানিয়ার কথা বলতে হয়, বাঁশখালীর কথা বলতে হয়। বিশেষ করে বাঁশখালী সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। তবে আমরা দেখছি অনেকেই যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, এই যারা বানভাসী মানুষ রয়েছে কিংবা বন্যার পানিতে যারা পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে, তাদের উদ্দেশ্যে অনেক জায়গা থেকেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে শুকনো খাবার নিয়ে যাওয়া হচ্ছে, ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। তবে চট্টগ্রামের বৃষ্টির কথা একটু যদি বলে রাখি, গত 9 দিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে সেটি হচ্ছে রেকর্ড পরিমাণ বৃষ্টি বন্দরনগরী চট্টগ্রামে আসলে। তবে আজকে সকাল থেকে আমরা দেখছি চট্টগ্রামে বৃষ্টি গত 2-3 ঘন্টা ধরে হয়নি, সে কারণে পানি বিভিন্ন জায়গায় কিছুটা নামলেও কিন্তু সাধারণ মানুষজন বলা যায় ব্যাপক লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। আজকে চট্টগ্রামের সাতকানিয়া অংশে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে কেউচিয়া থেকে শুরু করে নানা জায়গায় কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে এবং বিভিন্ন ঘরবাড়ি আমরা দেখেছি পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি রয়েছে বেশিরভাগ জায়গায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে ছোট শিশু যারা রয়েছে, মহিলা যারা রয়েছে, তাদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। গত 9 থেকে 10 দিনের যে টানা বর্ষণ, যে বন্যা পরিস্থিতি বন্দরনগরী চট্টগ্রামে, তাতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে এখানে। তবে এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের যে চন্দনেশ অংশে, আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের উপরে কিন্তু এই মুহূর্তে বন্যার পানি প্রবাহিত হচ্ছে এবং গতকাল রাতে যে টানা বর্ষণের কারণে যে পাহাড়ি ঢল ছিল, সেই পাহাড়ি ঢলের কারণেও আমরা দেখছি এই জায়গার পানি বেড়ে গেছে এবং এখানকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা বলছেন এই যে টানা বর্ষণ এবং এই যে বন্যার যে পরিস্থিতি, চরম দুর্ভোগে মানবেতর দিন যাপন করছে চট্টগ্রামের মানুষজন। বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনেশ অংশে মানুষের চরম বেকায়দায় রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চন্দনেশ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম, রামু এবং চকরিয়া থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। যাচ্ছে তার কাছে। সাব্বির, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার সকাল থেকে কিন্তু রাজধানীতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 7:30 থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, সেই বৃষ্টিপাত এখন পর্যন্ত বন্ধ হয়নি এবং বিগত দিনের মতোই রাজধানীর যে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক রয়েছে এবং যে গলিপথ রয়েছে সব জায়গায় কিন্তু তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর কাকরাইল থেকে, অর্থাৎ কাকরাইল, নয়াপল্টন, মতিঝিলমুখী যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এরই মধ্যে হাঁটু সমান পানি, জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এরই মধ্য দিয়ে বেশ দুর্ভোগ সঙ্গে নিয়েই কিন্তু কর্মজীবী মানুষ, শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার যে পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি যে এই হাঁটু সমান পানি মারিয়ে তারা কিন্তু তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন এবং তারাও আসলে বেশ ভোগান্তি সঙ্গে নিয়ে পরীক্ষা দিয়েছেন। এছাড়াও সাধারণ মানুষ যারা কর্মজীবী, জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন, তারা যেমনটি অভিযোগ করছেন যে আসলে এই ভোগান্তিকে কেন্দ্র করে কিন্তু রিক্সা ও সিএনজি সহ যে ধরনের যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো 2 থেকে 3 গুণ কিংবা তার থেকেও বেশি বাড়তি ভাড়া আদায়ের যে একটি চেষ্টা, সেই অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এবং এছাড়াও আরও একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সড়কের বিভিন্ন পয়েন্টে এই জলাবদ্ধতার কারণে গাড়ির ইঞ্জিন এবং গুরুত্বপূর্ণ অংশগুলো আসলে পানিবন্দী হয়ে যাওয়ার কারণে কিন্তু সেখানে যানবাহন বিকল হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যার কারণে আমরা দেখেছি যে রাজধানীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কে এই যানবাহন বিকল হওয়ার কারণে কিন্তু থেমে থেমে কোথাও তীব্র যানজটও লক্ষ্য করা গেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বৃষ্টি ও জলাবদ্ধতার সর্বশেষ খবর।
রাজধানীর জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সময় সংবাদে আরো থাকছে, যুদ্ধের প্রভাব আর নীতি সহায়তার অভাবে ধুঁকছে তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে রফতানি। অভ্যন্তরীণ জটিলতায় বড় হোঁচট খাচ্ছে বাংলাদেশ, দাবি উদ্যোক্তাদের। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের বাজারে বড় হোঁচট খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম 5 মাসে রফতানি কমেছে 8% বেশি। বছর ব্যবধানে প্রায় 6.5% কমেছে রফতানির পরিমাণ। 2% কমেছে পোশাকের গড় মূল্য। বিপরীতে বড় প্রবৃদ্ধি হয়েছে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামে। উদ্যোক্তারা বলছেন, চীন ভারতের রফতানি কমলেও অভ্যন্তরীণ জটিলতার সুযোগ নিতে পারছে না বাংলাদেশ। MS আরিফিনের রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2025-26 অর্থ বছরে একক বড় বাজার যুক্তরাষ্ট্রে 4% প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের। অথচ 2026-এরই প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে সময়ে বাজারটিতে রপ্তানি কমেছে 8.08%। এমন তথ্যই মিলেছে ইউএস বাণিজ্য দপ্তরের টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ অটেকজার সবশেষ পরিসংখ্যানে। অটেকজার তথ্য, এই সময়ে যুক্তরাষ্ট্রে 324 কোটি 5 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। বছর ব্যবধানে আয় কমেছে 8.08%। তবে কম্বোডিয়া 14.90 আর ইন্দোনেশিয়ার 5.49% প্রবৃদ্ধি হলেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। শুধু আয় নয়, বাজারটিতে কমেছে বাংলাদেশের রপ্তানির পরিমাণও। জানুয়ারি থেকে মে সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক গেছে 108 কোটি 50 লাখ এসএমই, যা আগের বছরের তুলনায় 6.21% কম। পাশাপাশি ইউনিট মূল্য 2% কমে নেমেছে $2.99। কম্পিটিশন করতে চায়নার সাথে, আমি কম্পিটিশন করতে ভারতের সাথে, আমি কম্পিটিশন করতে ভিয়েতনামের সাথে। সেখানে তারা অনেক ধরনের ট্যাক্স হলিডে রেখেছে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য। আর সেই জায়গায় আমি যখন কম্পিটিশন টিকতে পারতাম, তখন আমার উপর আপনি 27% ট্যাক্স ধার্য করলেন। তার মানে ভবিষ্যতে আমার আসলে সক্ষমতা আরও দিন দিন কমতে থাকবে। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জের মধ্যেই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। প্রণোদনা সহ নীতি সহায়তার অভাবে চীন বিমুখ যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশের সুফল নিতে পারেনি বাংলাদেশ। মাস 6 ধরে স্পেশালি ইরান যুদ্ধর জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। সামান্য প্রণোদনা নিতে গিয়ে আমরা যে পরিমাণ হয়রানির শিকার হই, তার চেয়ে এই প্রণোদনা প্রত্যাহার করে নেওয়া আমরা মনে করি অনেক ভালো। অটেকজার তথ্য, একক হিসাবে মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 6.04%, যদিও ইউনিট মূল্য কমেছে 0.89%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, গ্যাসের উপর ভাসছে ভোলা, তবুও কাঙ্ক্ষিত শিল্পায়ন নেই। শিল্প পার্ক গড়ে তুলতে প্রধানমন্ত্রীর ঘোষণায় আশাবাদী দ্বীপ জেলার বাসিন্দারা। সুষম বন্টনের দাবি। সময় সংবাদ। দ্বীপ জেলা ভোলায় গ্যাসের প্রাচুর্য থাকার পরও সময়োপযোগী পরিকল্পনার অভাবে গত 3 দশকে গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত শিল্প কারখানা। অলস পড়ে আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে ব্যবহারকারীর অপেক্ষায় বিতরণকারীর প্রতিষ্ঠান। উন্নয়ন বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। থমকে আছে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ভোলায় শিল্প পার্ক করার ঘোষণায় নতুন করে গ্যাস ভিত্তিক উন্নয়নের স্বপ্ন দেখছেন দ্বীপবাসী। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 1995 সালে ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের আবিষ্কার করে বাপেক্স, যেখানে মজুদ আছে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। প্রায় 14 বছর পর 2009 সালে শুরু হয় সেই গ্যাসের বাণিজ্যিক উত্তোলন। বর্তমানে এই ক্ষেত্র থেকে দৈনিক উত্তোলন হচ্ছে 122 মিলিয়ন ঘনফুট। বিতরণকারী প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে 2টি বিদ্যুৎ কেন্দ্র, 7টি শিল্প কারখানা ও 2344টি আবাসিক সংযোগে সরবরাহ করা হচ্ছে 70 থেকে 75 মিলিয়ন ঘনফুট। উদ্বৃত্ত থাকছে প্রায় 50 মিলিয়ন ঘনফুট। বিগত সরকার সার কারখানা, ইপিজেড, এলএনজি স্টেশন ও জাতীয় গ্রিডে নেয়ার মতো প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটালেও তা বাস্তবায়ন হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ভোলাতেই শিল্প পার্ক করার ঘোষণা দেন। আমরা এটাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারে
বলতে চাই যাতে সরকার এটাকে বাস্তবায়িত করে। ভোলা বেকারত্ব দূর হবে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি হবে এবং গ্যাসটা সঠিক পথে ব্যবহৃত হবে, এটি আমাদের কাম্য। আজকে যে তারুণ্যের প্রতীক, তিনি এটাকে ফিল করেছেন, তাই বলেছে যে ভোলাতে ইকোনমিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। তবে এই গ্যাস খুলনা বরিশাল নেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় না করে ভোলাতেই শিল্পায়নের দাবি ব্যবসায়ী নেতার। গ্যাসের মূল্য নির্ধারণ করেন, তারা হিসাব করে দেখেছেন যে এই বিপুল দাম না বাড়ে আমরা যদি এখানে গ্যাস দেওয়াতে গ্যাসের অঞ্চল করাতে, এতে দেশ অনেক বেশি উপকৃত হবে। জমি দেওয়া থেকে শুরু করে যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আমরা সরকারি সিদ্ধান্ত পাওয়া মাত্র আমরা এই বিষয়টি নিয়ে যথাসাধ্য দ্রুত কাজ করতে পারব। গ্যাস সম্পদকে ঘিরে ভোলার উন্নয়নের স্বপ্ন দীর্ঘদিনের, তাই এই গ্যাসকে শুধু উত্তোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকার গড়ে তুলবে শিল্প, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থানের, এমন প্রত্যাশাই ভোলার মানুষের। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পরে দেশটির বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এর আগে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে IRGC। অন্যদিকে হরমুজ প্রণালী আবারও বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের দাবি হরমুজ এখনও উন্মুক্ত। ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার সেন্টকম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয় বলে দাবি সেন্টকমের। এর লক্ষ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা দুর্বল করা। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা ঘোষণার পর ইরানের কেশব দ্বীপ, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে সবশেষ মার্কিন হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাতেও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এদিকে জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে কুয়েত জানিয়েছে তাদের 3টি সীমান্ত কেন্দ্র এবং একটি অফশোর তেল উত্তোলন প্ল্যাটফর্মে হামলায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হরমুজ প্রণালী আবারও বন্ধ করা হয়েছে। তাদের দাবি মার্কিন বাহিনীর সাম্প্রতিক অবৈধ তৎপরতার কারণে এই নৌপথে জাহাজ চলাচল আপাতত সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্র বলছে আন্তর্জাতিক এই নৌপথ এখনও উন্মুক্ত রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবার খেলার খবর। কঠিন লড়াই পেরিয়ে শেষ চারে এখন ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। প্রথম সেমিতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়। দ্বিতীয় সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে এই দুই দলের মহারণ শুরু হবে বুধবার দিবাগত রাত 1টায়। দেখতে দেখতে শেষ হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 104 ম্যাচের মহাযজ্ঞ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। আর সেই সেমির লড়াইয়ে জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের 4 পরাশক্তি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, 2018 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর 60 বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। সবার নজর এখন আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণে। বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনার অন্যতম এই দ্বৈরথে মুখোমুখি দুই পুরনো চিরপ্রতিদ্বন্দ্বী। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইউরোপ কাঁপাবে ফ্রান্স ও স্পেন। 4 দলের গল্পটা ভিন্ন, কিন্তু লক্ষ্য একটাই, বিশ্বকাপের ফাইনাল। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে খুব একটা চাপ নিতে হয়নি আর্জেন্টিনাকে। তবে নকআউটের প্রতিটা ম্যাচই সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন করে ম্যাচ জিততে হয়েছে মেসিদের। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায় স্ক্যালেনির দল। শেষ 16তেও মিশরের বিপক্ষে একই ব্যবধানের জয়। তবে বিতর্কিত সেই ম্যাচের রেশ এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ইংল্যান্ডের পথ ছিল কাঁটায় ভরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেল, পরের ম্যাচে ঘানার বিপক্ষে ড্র করে বিপাকে পড়ে থ্রি লায়ন্স। রাউন্ড অফ 32-এ কঙ্গো নিয়েছে কঠিন পরীক্ষা। এরপর শক্তিশালী মেক্সিকোকে 3-2 গোলে হারায় থ্রি লায়ন্স। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে টুখেলের দল। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়ে খেলেছে ফ্রান্স। খুব সহজেই পার করে গ্রুপ পর্ব। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 জয়ে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি, কিন্তু শেষ 16-তে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলের জয় তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এমবাপ্পে দেমবেলেদের। আর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লেস ব্লুস। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দে কঠিন পরীক্ষা নেয় স্পেনের। সহজ ছিল না লা রোহাদের সেমিফাইনালের পথ। শীর্ষ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে ইয়ামালরা। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে লুই দে লা ফুয়েন্তের দল। এখন আর ভুলের সুযোগ নেই। 90 মিনিটের এক লড়াই বদলে দিতে পারে পুরো ইতিহাস। এক দল যাবে ফাইনালে, আরেক দলের স্বপ্নভঙ্গের বেদনা। আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, 2 মহারণের পরেই জানা যাবে কারা খেলবে 2026 বিশ্বকাপের সোনালী ট্রফির শেষ লড়াই। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। বরিশাল সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, পথে পথে সিক্ত গণমানুষের ভালোবাসায় অংশ নেবেন জনসভায়। পানি নামার পর স্পষ্ট কক্সবাজারের 7 উপজেলার ক্ষয়ক্ষতি। রামতে পাহাড়ি ঢলে ব্যবসায়ীর মৃত্যু। ঘের রক্ষায় স্লুইস গেট বন্ধ রাখায় দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালের মঞ্চে ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, পরের টায় 2 চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ইংল্যান্ড। এই ছিল সকাল 10টার সময় সংবাদের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ধ্রুব। এ সময় বাণিজ্য নিয়ে আসি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।